1993 সাল পাঞ্জাবের একটি প্রত্যন্ত গ্রামে বসবাসকারী 25 বছর বয়সী রঞ্জিত সিং কাজ খুঁজছিলেন। স্নাতক হলেও কাজের জন্যে সে এখানে সেখানে ঘুরে বেড়াতো। তারপর সেই দিনগুলিতে রঞ্জিত সিং খেলার কানাডায় বসবাসকারী সুখবিন্দর সিং ধিলোর সাথে দেখা করেন। সেই সময় সুখবিন্দর সিং ছুটি কাটাতে ভারতে আসলে সুখবিন্দর সিং 1981 সালে চাকরির খোঁজে কানাডায় গিয়েছিলেন। সুখবিন্দর খুব একটা শিক্ষিত ছিলেন না, কিন্তু তিনি ভাঙা ভাঙা ইংরেজি বলতে পারতেন। প্রথম দিকে সুখবিন্দর সিংকে কানাডায় অনেক ছোটোখাটো কাজ করতে হয়েছিল এবং অনেক চাকরিও পরিবর্তন করতে হয়েছিল। কিন্তু সুখবিন্দরের ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে যখন সে পুরাতন গাড়ি কেনা বেচা শুরু করে। হ্যামিল্টনে ব্যবহৃত গাড়ি কেনাবেচা করে তার ভালো ব্যবসা চলছিল এবং যখন 25 বছর বয়সী রঞ্জিত সিংয়ের সুখবিন্দর সিং ধিলোনের সাথে দেখা হয়, তখন তিনি কানাডায় নিজের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পান। আর তারপর 1993 সালে রঞ্জিত সিং খেলা তার নতুন স্ত্রী লখভিন্দরের সাথে কানাডায় চলে যান। এমনকি তার জন্য ভিসার ব্যবস্থাও সুখবিন্দর সিং করে দেন। কানাডায় পৌঁছানোর পর রঞ্জিত হিউজড গাড়ির কেনাবেচার ব্যবসায় সুখবিন্দর সিং ধিলোনের সাথে অংশীদার হন। রঞ্জিত সুখবিন্দরকে অত্যন্ত বিশ্বাস করতেন, তাছাড়া সে তাকে অনেক সম্মান করতেন। সে সুখবিন্দরকে কাকা বলে ডাকত। তাদের উভয় পরিবারই কানাডায় হ্যামিল্টনের কাছাকাছি থাকতে শুরু করে। সুখবিন্দরের সাথে রঞ্জিতের ব্যবসা খুব ভালোভাবে চলতে শুরু করে। তারা আরও একটি কাজ করেছিল, তা হলো তাদের একজনের যদি দুর্ঘটনাজনিত মৃত্যু হয়, ব্যবসার অন্য ব্যক্তির যাতে কোনো ক্ষতি না হয় তা নিশ্চিত করা। এই জন্যে 1996 সালে মে মাসে রঞ্জিত সিং এবং সুখবিন্দর সিং $1 লক্ষ বিমা করিয়ে নিয়েছিল। এর মানে হলো যদি সুখবিন্দরের কিছু হয় তাহলে বিমার টাকা রঞ্জিতের কাছে যাবে, আর যদি রঞ্জিতের কিছু হয় তাহলে বিমার সমস্ত টাকা সুখবিন্দরের কাছে চলে যাবে। এই নীতিমালায় এমনও বিধান করা হয়েছিল যে দুর্ঘটনায় একজনেরও মৃত্যু হলে $1 লক্ষ বিমাকৃত অর্থ দ্বিগুণ করা হবে, তার মানে $2 লক্ষ করা হবে। আর তারপর একদিন রঞ্জিত সিংয়ের স্ত্রী লখভিন্দর রান্নাঘরে বাসন মাজছিলেন, কিন্তু হঠাৎ লখভিন্দর ডাইনিং রুম থেকে তার স্বামী রঞ্জিত সিংয়ের চিৎকার এবং কান্না শুনতে পায়। লখভিন্দর বিষণ্ণ অবস্থায় তার স্বামীর কাছে দৌড়ে গেল। সে দেখতে পেল যে রঞ্জিত মেঝেতে পড়ে আছে এবং সে ব্যথায় কাতরাচ্ছে। প্রচণ্ড যন্ত্রণায় তার শরীর ধনুকের মতো বাঁকানো ছিল, তার চোখ ফুলে উঠছিল। এখানে স্বামীকে এমন আকস্মিক অবস্থায় দেখে লখভিন্দরও কিছুক্ষণ চুপ করে রইল। কিন্তু কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে তার স্বামীকে জাগানোর চেষ্টা শুরু করে, কিন্তু সে তা করতে পারল না। এরপর লখভিন্দর একটি অ্যাম্বুলেন্স ডাকে। লখভিন্দর তার স্বামী রঞ্জিত সিংকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সে রঞ্জিতকে বাঁচাতে পারেনি এবং 23 জুন 1996 তারিখে রঞ্জিত সিংয়ের অত্যন্ত যন্ত্রণাদায়ক অবস্থায় মারা যান। রঞ্জিতের পুরো শরীর শক্ত হয়ে গেছিল। এখানে যখন সুখবিন্দর সিং তার ব্যবসায়িক অংশীদার রঞ্জিতের মৃত্যুর খবর পান, তখন তিনিও এই খবরে গভীরভাবে মর্মাহত হন। রঞ্জিত সিংয়ের আকস্মিক এবং রহস্যময় এই বেদনাদায়ক মৃত্যু সকলকে হতবাক করে দিয়েছিল। তাছাড়া রঞ্জিতের মৃত্যুতে ডাক্তাররাও হতবাক হয়ে গিয়েছিলেন, কারণ তারা রঞ্জিতের শরীরে কোনো আঘাতের চিহ্ন খুঁজে পায়নি এবং তার শরীরে বিষেরও কোনো চিহ্ন ছিল না। চিকিৎসকেরা সন্দেহ করেছিলেন যে রঞ্জিত সিংয়ের মৃত্যু হয়তো হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারে, কিন্তু একই সাথে ডাক্তাররা এটাও বলেছিল যে এই মৃত্যুর কারণ অন্য কিছু হতে পারে। এরপর হ্যামিল্টন পুলিশ রঞ্জিত সিংয়ের মৃতদেহ দখল করে নেয়। এখানে রঞ্জিতের মৃত্যুর পর বিমার যা পরিমাণ অর্থ সেটা তার ব্যবসায়িক অংশীদার সুখবিন্দর সিং ধিলোকে দেওয়ার কথা ছিল, কিন্তু এর আগে বিমার কোম্পানির একজন কর্মকর্তাকে প্রথমে রঞ্জিত সিংয়ের
মৃত্যুর একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে বলা হয়েছিল। এবং যখন সেই কর্মকর্তা বীমা কোম্পানির কাছে তার প্রতিবেদন উপস্থাপন করেন, তখন সেই প্রতিবেদনের ভিত্তিতে সুখবিন্দর সিংকে বিমার নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ $2 লক্ষ দেওয়ার কথা বলা হয়। তাই রঞ্জিত সিংয়ের মৃত্যুর তদন্ত করতে কানাডিয়ান জীবন বীমা কোম্পানির দাবি তদন্তকারী ক্লিফ এলিয়ট রঞ্জিত সিং খেলার ব্যবসায়িক অংশীদার সুখবিন্দর সিংয়ের হ্যামিল্টনের বাড়িতে পৌঁছান। তিনি বিমা সংক্রান্ত সমস্ত নথিপত্র পরীক্ষা করলেন। সব কাগজপত্র একেবারে ঠিক ছিল, কিন্তু যখন ক্লিফ এলিয়ট সুখবিন্দরের বাড়িতে বসেছিলেন, হঠাৎ তার চোখ গেল দেওয়ালে লাগানো একটি ছবির ওপর। তার মনে হলো এই ছবিটি সে আগে কারোর বাড়িতে দেখেছে। আসলে দেওয়ালের ওই ছবিটা ছিল গুরু নানক সাহেবের। সেই ছবি দেখে ক্লিফ এলিয়ট ভাবতে শুরু করেন যে তিনি সুখবিন্দর সিংয়ের সাথে আগেও এমনটা করেছেন। আর যখন এলিয়ট তার মনে কিছুটা চাপ দিলেন, তখন তার মনে পড়ল যে এই ঘটনার প্রায় 1.5 বছর আগে তিনি সুখবিন্দর সিংয়ের পুরনো বাড়িতে গুরু নানক সাহেবের এই ছবিটি দেখেছিলেন। তার মানে ক্লিফ এলিয়ট আগে একবার সুখবিন্দর সিংয়ের পুরনো বাড়িতে বিমার দাবির জন্য গিয়েছিলেন, আর সেই বিমার দাবিটি ছিল সুখবিন্দর সিংয়ের প্রথম স্ত্রী পারভেশ কৌরের। পারভেশ কৌর 36 বছর বয়সে 1995 সালে 3রা ফেব্রুয়ারিতে মারা যান। স্ত্রীর মৃত্যুর পর সুখবিন্দর $2,15,000 বিমার দাবি পেয়েছিলেন। তাছাড়া সুখবিন্দর সিং তার স্ত্রীর নামে $18,000 লোনও নিয়েছিলেন এবং সেই লোন ক্ষমা করা হয়েছিল। কিন্তু এখন এই বিষয়গুলো এলিয়টকে বিরক্ত করতে শুরু করে। তিনি বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত করার সিদ্ধান্ত নেয়। সে তার সন্দেহ হ্যামিল্টন পুলিশের নজরে আনে। এলিয়ট পুলিশকে জানিয়েছিলেন যে গত 2 বছরের মধ্যে সুখবিন্দর সিংয়ের খুব কাছের 2 জন ব্যক্তি রহস্যজনকভাবে মারা গেছেন, আর ওই 2টি বিমার দাবি কেবল সুখবিন্দর সিংই পেয়েছিলেন। হ্যামিল্টন পুলিশেরও এই জিনিসগুলো একটু অদ্ভুত বলে মনে হয়েছে। এরপর মামলার তদন্তের জন্য গোয়েন্দা ওয়ারেন কারোলকে নির্বাচিত করা হয় এই বিষয়টির গভীরে যাওয়ার জন্যে। ওয়ারেন কারোল প্রথম সুখবিন্দর সিংয়ের স্ত্রী পারভেশ কৌরের মৃত্যুর তদন্ত শুরু করে। আসলে সুখবিন্দর সিং এবং পারভেশ কৌরের বিয়ে হয়েছিল 1983 সালে। পারভেশ একজন শিক্ষিত মেয়ে ছিল, সে ইংরাজিতেও ভালো ছিল। সে শিক্ষিকা হতে চেয়েছিল, কিন্তু যখন পারভেশের বাবা হরদেব সিং জানতে পারে যে সুখবিন্দর সিং কানাডায় থাকেন, তখন তিনি সুখবিন্দর সিংয়ের সাথে তার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পান। তিনি তার মেয়ে পারভেশ কৌরের সাথে সুখবিন্দরের বিয়ে দেন। বিয়ের সময় সুখবিন্দর পারভেশ কৌরের পরিবারের কাছ থেকে একটি মোটা অঙ্কের যৌতুক নিয়েছিলেন। বিয়ের পর সুখবিন্দর তার স্ত্রী পারভেশ কৌরের সাথে কানাডায় ফিরে আসেন। বাস্তবে সুখবিন্দর সিং ছিলেন একজন অহংকারী অর্থলোভী ব্যক্তি, যার বড় বড় স্বপ্ন ছিল। তিনি তার স্ত্রী পারভেশ কৌরকে টাকা রোজগারের জন্য জোর দিতে শুরু করেন। শেষ পর্যন্ত পারভেশ কৌরকে কানাডার বেশ কয়েকটি চাকরি করতে বাধ্য করা হয়েছিল। প্রথমে সে একটি মাশরুম খামারের কাজ করত। এদিকে 1985 সালের 26শে জুলাই পারভেশের একটি কন্যা সন্তান হয়, যার নাম তিনি রেখেছিলেন হরপ্রীত। মেয়ে হরপ্রীতের জন্মের 6 মাস পর পারভেশ কৌরকে একটি কাপড়ের কারখানায় কাজ করতে বাধ্য করা হয়। পরে তিনি আবার গর্ভবতী হন, কিন্তু কোনো কারণে তাকে গর্ভপাত করতে হয়। এরপরে তিনি একটি জুতার কারখানায় কাজ করেন। তারপর 1988 সালে তিনি আরেকটি মেয়ের জন্ম দেন, যার নাম আমান। 1991 সালে পারভেশ কৌর আবার গর্ভবতী হন, কিন্তু এবার সুখবিন্দর একটি ছেলে চেয়েছিলেন, যার কারণে পারভেশ কৌর তার লিঙ্গ পরীক্ষা করাতে ভারতে এসেছিলেন। তদন্তে জানা যায় যে সে আবার একটি মেয়ের জন্ম দিতে চলেছে, তাই তিনি বিষয়টি সমাধান করে দিলেন। সুখবিন্দর সিং এতটাই ছেলে চেয়েছিলেন যে তিনি একটি ছেলেকে দত্তক নিতে যাচ্ছিলেন, কিন্তু পারভেশ কৌরের পরিবারের চাপের কারণে তাকে সন্তান দত্তক নেওয়ার ধারণা পরিবর্তন করতে হয়েছিল। কথিত আছে যে সুখবিন্দর তার স্ত্রী পারভেশ কৌরের সাথে পশুর মতো আচরণ করতেন।
সে ছোটোখাটো বিষয় নিয়ে পারভেজ কৌরের সাথে ঝগড়া করত আর তাকে মারধর করত। কিন্তু একবার সুখবিন্দর সিং পারভেজ কৌরকে এতটাই মারধর করেন যে পারভেজ সুখবিন্দরের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেন, যার কারণে সুখবিন্দরের একদিন জেলও হয়। কিন্তু হঠাৎ করেই পারভেজ কৌর অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। তার সবসময় মাথা ব্যথা শুরু হয়। যদিও তিনি অনেক ডাক্তারের সাথে পরামর্শ করেছিলেন, তবুও তার মাথা ব্যথা কমল না। এরপর 1995 সালের 31শে জানুয়ারির রাতের খাবার সময় হয়ে গেল। পারভেজ বসার ঘরে শুয়েছিল, কিন্তু হঠাৎ তার হাতের মুঠি আর দাঁত অবশ হয়ে গেল। তার মনে হতে লাগলো যেন ইলেকট্রিক শক তার মেরুদণ্ড ছিঁড়ে ফেলছে। আর তারপর তার ভেতর থেকে একটা ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো, যার সাথে যন্ত্রণার আওয়াজও বের হচ্ছিল। সে বলল, আমি মারা যাচ্ছি। পারভেজের পুরো শরীর শক্ত হয়ে গেছিল, তার দাঁতগুলো একে অপরের সাথে স্পর্শ করছিল। তার মুখটা খুব অদ্ভুত আর ভয়াবহ হয়ে উঠল। মাকে এমন অবস্থায় দেখে পারভেজ কৌরের 7 বছরের মেয়ে আমান ভয় পেয়ে যায়। সে দৌড়ে উলগার কাছে গেল। পাড়ার এক মহিলা, তাকে ডেকে সে তার মায়ের কাছে নিয়ে এলেন। উলগা দেখল পারভেজ মেঝেতে পড়ে আছে আর তার শরীরও ধনুকের মতো বাঁকানো ছিল। এখানে সুখবিন্দরও তার স্ত্রীকে এমন অবস্থায় দেখে ভয় পেয়ে যান। সে দ্রুত গ্লাস থেকে পারভেজ কৌরকে জল দিতে শুরু করলো আর উলগা পারভেজের পা ঘষতে শুরু করলো। কিন্তু এর ফলে পারভেজ কৌরের শরীর আরও শক্ত হয়ে গেল। সেই সময় পারভেজ কৌর উলগাকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু পারভেজ কিছু বলার আগেই সে অজ্ঞান হয়ে যায়। এরপর পারভেজকে হ্যামিল্টন জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেই হাসপাতালের ডাক্তারেরা বলেছিলেন যে তারা এর আগে কখনো কোনো রোগীকে এমন অবস্থায় দেখেনি, এবং বিষয়টি হলো পারভেজের উপর করা সমস্ত পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক ছিল। এবং তারপর 3রা ফেব্রুয়ারি সুখবিন্দরের সম্মতিতে পারভেজের লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী পারভেজের মৃত্যু স্বাভাবিক বলে ঘোষণা করা হয়, কিন্তু প্রতিবেদনে আরও বলা হয়েছে যে মৃত্যুর কোনো স্পষ্ট কারণ ছিল না। সুখবিন্দর সিং ডাক্তারদের বলেছিলেন যে পারভেজ 31শে জানুয়ারি রাতে মাথা ব্যথার জন্য ডাক্তারের দ্বারা নির্ধারিত একটি ক্যাপসুল খেয়েছিলেন। তারপরে তার অবস্থার অবনতি হয়েছিল, যার পরে তিনি মারা যান। এখন সুখবিন্দর সিং ধিলনের 2 ঘনিষ্ঠ সহযোগী মারা গেছেন। একটি হলো তার স্ত্রী পারভেজ কৌর এবং অন্যটি হলো ব্যবসায়িক অংশীদার রঞ্জিত সিং খেলার মৃত্যু। দুজনেই একইভাবে মারা গেছেন। অর্থাৎ দুজনের মৃত্যুর কারণ জানার পর সুখবিন্দর সিং তার স্ত্রী পারভেজ কৌরের মৃত্যুর পরের দিনই পারভেজ কৌরের বিমার টাকা পাওয়ার দাবি করেছিলেন। তার মানে সুখবিন্দর সিংয়ের উচিত ছিল তার স্ত্রীর জন্য চিন্তিত হওয়া এবং তার মৃত্যুর জন্য দুঃখিত হওয়া, কিন্তু তিনি বিমার টাকা পাওয়া নিয়ে চিন্তিত ছিলেন। এরপর হ্যামিল্টন পুলিশ এই মামলার তদন্তের পরিধি বাড়ানোর নির্দেশ দেয় এবং এই তদন্ত ভারতেও পৌঁছতে চলেছিল। তদন্তে জানা যায় যে স্ত্রী পারভেজ কৌরের মৃত্যুর পরেই সুখবিন্দর সিং পাঞ্জাবে চলে আসেন, আর এখানে পৌঁছানোর পর সে প্রথমে যে কাজটি করেছিল তা হলো দ্বিতীয়বার বিয়ে করা। তিনি পারভেজ কৌরের মৃত্যুর 9 মাসের মধ্যে সুখবিন্দর সিং ধিলো জলন্ধর জেলার পঞ্চগ্রান গ্রামের বাসিন্দা সরবজিৎ কৌর ব্রারকে বিয়ে করেন। সুখবিন্দর আবারও তার দ্বিতীয় স্ত্রী সরবজিৎ কৌরের পরিবার থেকে প্রচুর যৌতুক নিয়েছিলেন, কিন্তু সুখবিন্দর এখানে থেমে থাকেননি। সরবজিৎকে বিয়ে করার কয়েকদিন পর তিনি গোপনে পাঞ্জাব কাপুরথালা জেলার লিবারের একটি মেয়ে খুশবিন্দর কৌরের সাথে তৃতীয়বার বিয়ে করে। সে খুশবিন্দরের পরিবারের কাছ থেকে যৌতুকে আবার প্রচুর টাকা নিয়েছিলেন। এরপর তিনি তার 2 স্ত্রীকে বলেন যে সে কানাডায় ফিরে যাবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের কানাডায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। ইতিমধ্যে সরবজিৎ কৌর এবং খুশবিন্দরের পরিবারে তাদের পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে বলে সুখবিন্দর সিং। কয়েক মাস পর সুখবিন্দর সিং ধিলো খবর পান যে তার দ্বিতীয় স্ত্রী সরবজিৎ কৌরের যমজ সন্তান হয়েছে। সরবজিৎ আর এক সন্তানের নাম রাখেন গুরমিত আর অন্যজনের নাম রাখেন গুরবিন্দর। আর তারপর কয়েকদিন পর সুখবিন্দর সিং ধিলো কানাডা থেকে পাঞ্জাবে এসেছিলেন তার যমজ সন্তানের সাথে দেখা করতে। সুখবিন্দর সিংয়ের দ্বিতীয় স্ত্রী সরবজিৎ কৌর এবং তার 2 সন্তান একেবারে সুস্থ ছিলেন। মাত্র কয়েকদিন ভালোভাবে কেটেছে, হঠাৎ সরবজিতের 2 যমজ সন্তান অসুস্থ হয়ে পড়ে, আর 12 দিন আগে জন্ম নেওয়া ওই 2টি শিশুই আবার মারা যান। কোনো
তদন্ত ছাড়াই উভয় শিশুকেই কবর দেওয়া হয়। সুখবিন্দর সিং তার যমজ সন্তানের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত হন। এরপর তিনি তার দ্বিতীয় স্ত্রী সরবজিৎকে বিষয়টি জানান এবং লুধিয়ানায় তার পৈতৃক বাড়িতে চলে যান। কিন্তু সেদিন সুখবিন্দর সিং ধিলো লুধিয়ানায় তার বাড়িতে যাননি। তিনি আসলে গেছিলেন তার তৃতীয় স্ত্রী খুশবিন্দর কৌরের বাড়িতে, যিনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার স্বামী সুখবিন্দর সিংয়ের আসার জন্যে এবং কখন তাকে কানাডায় নিয়ে যাবে সেই ভেবে। স্ত্রীর এই স্বপ্ন পূরণের জন্য সুখবিন্দর সিং তাকে মেডিকেল চেক আপের জন্য নিয়ে যান। সেখানে চেক আপ করার পর সুখবিন্দর সিং ধিলো তার তৃতীয় স্ত্রী খুশবিন্দর কৌরকে তার গ্রামের টিব্বায় রেখে লুধিয়ানায় ফিরে আসেন। কিন্তু লুধিয়ানা পৌঁছানোর পর সুখবিন্দর সিং ধিলো আরেকটি খারাপ খবর পেলেন। তার তৃতীয় স্ত্রী খুশবিন্দর কৌরপ্রীত, যাকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে গেছিলেন, তিনিও মারা যান। খুশবিন্দরের শরীর ভীষণ শক্ত হয়ে গেছিল, তার মুখও ভয়ঙ্কর হয়ে উঠল। ডাক্তাররা খুশবিন্দরের মৃত্যুর জন্য কোনো অজানা অসুস্থতাকে দায়ী করেছেন। তার তৃতীয় স্ত্রী খুশবিন্দরের মৃত্যুর কয়েকদিন পর সুখবিন্দর সিং আবার বিয়ে করেন। তার চতুর্থ স্ত্রীর নাম ছিল সুখবিন্দর কৌর। এখানে এখনও পর্যন্ত সুখবিন্দর সিং এর সাথে যুক্ত 5 জন মারা গেছেন, যার মধ্যে 2টি মৃত্যু কানাডায় ঘটেছে, পারভেজ কৌরের, দ্বিতীয় রঞ্জিত সিংয়ের, এবং 3টে মৃত্যু ভারতে ঘটেছে, যার মধ্যে 2টি যমজ মেয়ে সন্তান গুরমিত আর গুরবিন্দর এবং তৃতীয় খুশবিন্দর কৌরপ্রীত। তবে এর মধ্যে শেষ মৃত্যুটি ছিল রঞ্জিত সিংয়ের, যার কারণে এই তদন্ত এই পর্যায়ে পৌঁছেছে। ইতিমধ্যে কানাডায় রঞ্জিত সিংয়ের দেহ থেকে নেওয়া নমুনাগুলির ফরেন্সিক পরীক্ষা করা হয়েছিল। ফরেন্সিক পরীক্ষা চিকিৎসকেরা রঞ্জিত সিংয়ের শরীরে স্ট্রাইকোনাইন নামে একটি বিষাক্ত পদার্থ খুঁজে পান। এই বিষটি স্ট্রাইকনোস নাক্স ভামিকা গাছের বীজে পাওয়া যায়। যদিও কানাডায় এই গাছগুলি পাওয়া যায় না, কিন্তু আমাদের ভারতে এই গাছগুলি প্রচুর পরিমাণে পাওয়া যায়। এরপর গোয়েন্দা ওয়ারেন এবং কেভিন আবার পাঞ্জাবে যান। সেখানে সে তার 2 শিশু মেয়ে, যারা মাত্র 12 দিন বেঁচে ছিল, তাদের দেহ কবর থেকে খুঁড়ে বার করে পরীক্ষা করা হলো এবং পরীক্ষার রিপোর্টে পাওয়া গেল তাদের শরীরেও স্ট্রাইকোনাইন পাওয়া গেছে। আর বাকি যারা মারা গেছিল তাদের শরীর পরীক্ষা করা যায়নি, কিন্তু তাদের লক্ষণ দেখে বোঝা গেছিল যে তারাও স্ট্রাইকোনাইন বিষের কারণেই মারা গেছে। গোয়েন্দা ওয়ারেন এবং কেভিন এখন বুঝতে পেরেছেন যে সুখবিন্দর সিং ধিলো কোনো সাধারণ মানুষ নন, তিনি একজন সিরিয়াল কিলার। সে কেবল 1টি বা 2টি খুন নয়, 5টি খুন করেছিল, যার মধ্যে 2টি নিষ্পাপ নবজাতক শিশু কন্যাও ছিল। এছাড়াও তদন্তে জানা গেছে যে কোনো সাধারণ পরীক্ষার মাধ্যমে এই বিষ মানবদেহে শনাক্ত করা যায় না। আর এখন এটা স্পষ্ট ছিল সুখবিন্দর সিং তার 5 জন শিকারকেই কোনো না কোনো অজুহাতে এই বিষ খাইয়েছিলেন। রঞ্জিত সিংয়ের স্ত্রীও কোর্টে বলেছিল যে সুখবিন্দর সিং তার স্বামীকে পিঠের ব্যথার এবং পুরুষত্বহীনতা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি ওষুধ দিয়েছিলেন, যা খাওয়ার পরই রঞ্জিত সিংয়ের যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছিল। এইভাবে তিনি তার যমজ মেয়ে, তার প্রথম স্ত্রী পারভেজ কৌর এবং তার তৃতীয় স্ত্রী খুশবিন্দরকে হত্যা করেছিলেন। এই 5টি খুনের পেছনের কারণ ছিল যৌতুকের টাকা এবং বিমার টাকা পাওয়া। সুখবিন্দর সিং শুধুমাত্র সন্তানদের হত্যা করেছিলেন কারণ তিনি ভবিষ্যতে নিজের জন্য কোনো ধরনের ঝামেলা চাননি। এরপরে 1997 সালের অক্টোবর মাসে সুখবিন্দর সিং ধিলোকে হ্যামিল্টন পুলিশ তার প্রথম স্ত্রী পারভেজ কৌর এবং তার ব্যবসায়িক অংশীদার রঞ্জিত সিংয়ের হত্যার জন্য গ্রেফতার করে। হ্যামিল্টন পুলিশ তাদের চার্জশিটে ভারতে ঘটে যাওয়া সেই 3টে খুনকে অন্তর্ভুক্ত করেনি, তবে ভারতের অনেক সাক্ষীকেও কানাডায় নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই ভারতীয় সাক্ষীদের বক্তব্য কোর্টে রেকর্ড করা হয়েছিল। মন্ট্রিল আদালতে দীর্ঘ শুনানির পর 2001 সালে সুখবিন্দর সিং ধিলোকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর 21শে নভেম্বর 2013 তারিখে
58 বছর বয়সে সুখবিন্দর সিং ছিল কানাডার কিংস্টন হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। বন্ধুরা, এই ঘটনাটি বর্ণনা করার উদ্দেশ্য কাউকে আঘাত করা বা কাউকে কষ্ট দেওয়া নয়, বরং আপনাকে সচেতন করা এবং সতর্ক করা। বন্ধুরা, এই পুরো ঘটনাতে আপনাদের মতামত কি আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম সিরিয়াল কিলারের কী সাজা হওয়া উচিত সেটাও আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আর আমাদের প্রচেষ্টা আপনার পছন্দ হলে তাহলে এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।